असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मायमृतङ्गमय आविराविर्मयीधि वेदाहमेतं पुरुषं महान्तम् आदित्यवर्णं तमसः परस्तात् त्वमेव विदित्वा मृत्युमेति नान्यपन्था विद्यते अयनाय 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 सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै शान्तिः शान्तिः शान्तिः। তার মধ্যে রেখাদের কথাটা খুব মনে পড়ে। তার সঙ্গে আমাদেরকে খুব চলাচল বা ওঠাউঠা ছিল এমনটি নয়, কিন্তু অল্প চেনা পরিচয়ের মধ্যে আমাদের মধ্যে একটা আত্মিক সম্পর্ক ছিল। রেখা নামটি আমাদের বাঙালি সমাজে খুব বিরল নয়। রেখা মিত্র হয়তো অনেকেই বাঙালি সমাজে দেখা যায়, কিন্তু আমাদের এই রেখা মিত্র তিনি বিশিষ্টতার প্রসঙ্গে ছিলেন এই কারণে যে তিনি এমন একটি ভাষার সঙ্গে নিজের জীবনকে যুক্ত করেছিলেন, সেই ভাষাটি হচ্ছে সংস্কৃত ভাষা। সেই কারণেই তিনি ছিলেন আমাদের এই এলাকার একটি অনন্য ব্যক্তি। বলা হয় যে সংস্কৃতই হচ্ছে আমাদের সংস্কৃতি।
এই ভাষার আমি একজন দর্শক। আমার মনে হয় যে কোনো একটি জাতিকে বিশেষ করে তার ভাবনা রাজ্য, ভাবনার সাম্রাজ্যে খোঁজ পেতে হলে তার ভাষাটি সব থেকে বড় নির্ণায়ক ভূমিকা গ্রহণ করতে পারে। মৌমাছি যেমন মৌচাক রচনা করে, রাজা মহারাজা যেমন রাজপ্রাসাদ নির্মাণ করেন, তাদের এই নির্মাণ কৌশল থেকে আমরা বুঝতে পারি তাদের রুচি, তাদের মনের বিশালতা এবং এই যে সংস্কৃত ভাষা, এটির ব্যক্তি বিশালতা, রচনা কৌশল এমনই যে আমরা যারা দর্শক দূর থেকে যেমন রাজপ্রাসাদ থেকে আমরা বিস্মিত হই, তেমনি সুলতান মাহমুদের সঙ্গে যে একজন বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভারতে এসেছিলেন আল বিরুনি, তিনি তার আল হিন্দ বইতে একটা বিশাল গ্রন্থ, সেখানে এই ভাষা সম্পর্কে তিনি বিস্তারিত বর্ণনা করেছেন। তিনি 13 বছর এখানে ছিলেন, ভারতের বিভিন্ন জায়গায় ভাষাটি তিনি বিভিন্ন পণ্ডিতের কাছে অধ্যয়ন করেছিলেন এবং যে বিষয়টি তিনি সেখানে মন্তব্য করছেন যে তিনি বলছেন, আমি তো সেই ধর্মের লোক যাদের মাত্র একটি গ্রন্থ অর্থাৎ কোরআন, তার বাইরে আর কিছু নেই, না থেকে নবতে কোরআন, না থেকে বিরয়। কিন্তু বলছেন যে এদের ভারতের এই সংস্কৃত ভাষা যে ব্যক্তি এত বিষয়ের বৈচিত্র্য, এগুলো এত বিষয়বস্তু যে একটা জাতি চিন্তা করতে পারে, ভাবনা করতে পারে, আমি দেখে নিশ্চিত হয়ে এবং দেখি সে বিষয়ে আমাদের গণিত, আমাদের সময় বিজ্ঞান, আমাদের আকাশ বিজ্ঞান, জ্যোতিষ, আমাদের চিকিৎসা শাস্ত্র, এই সমস্ত বিষয়ে সবিস্তার লিখে দেবেন। মাইকেল মধুসূদন দত্ত যখন ইউরোপ যান, তখন তার মনে, তিনি যুবক, তার মনে অত্যন্ত উচ্চাসা নিয়ে তিনি সেখানে যান। ইংরেজি সাহিত্যে তিনি তখনই কিছু নাম করে ফেলেছেন। তার আরো সামনে লক্ষ্য হচ্ছে যে তিনি লাতিন ভাষাতেও একজন বড় কবি হবে। ইউরোপের কোন বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিভাগের অধ্যাপকের সঙ্গে তিনি কথা বলতে যান। তিনি সংস্কৃত ভাষায় মধুসূদন দত্তকে আহ্বান করেন। প্রত্যুত্তরে মধুসূদন কিছু বলতে পারেননি, তিনি ইংরেজিতে উত্তর দেন। তখন সেই অধ্যাপক বলেন, বিস্মিত হন যে আপনি তো বলছেন আপনি ভারতীয়, আপনি ইংরেজিতে উত্তর দিলেন, আপনি সংস্কৃত জানেন না। আমার আরেকটা কথা মনে পড়ছে, সংকট প্রসাদ রায়চৌধুরী একজন অর্থনীতির অধ্যাপক ছিলেন। উনি সর্ববৃত্তে বিশ্বভ্রমণ করেছিলেন, পৃথিবীর প্রায় 75টা বা তারও বেশি দেশ বিশ্বভ্রমণ করেছিলেন। তো একবার তিনি লিথুয়ানিয়ায় যান। বাল্টিক সাগরের তীরে রাশিয়ার পশ্চিম দিকে 3টে ছোট ছোট দেশ আছে, লিথুয়ানিয়া, এস্টোনিয়া, লাটভিয়া। তিনি লিথুয়ানিয়ায় যান, সেখানে একটি সদ্য দম্পতির সাথে পরিচিত হন।
এবং সেই তাদের উনি সাহায্য প্রার্থনা করেন, কোথায় থাকা যায় নিরাপদে সমস্ত বিষয়ে সাহায্য করা যায়। সেই মেয়েটির নাম ছিল অখি। উনি এই নামটির অর্থ জিজ্ঞেস করতেন। মেয়েটি বিস্মিত হল যে আপনি তো ভারতীয়। হ্যাঁ ভারতীয়। বলতে পারো? হ্যাঁ বলতে পারো। তো আপনি তো আপনাদের ভাষা আপনি জানেন না কিরকম? উখি হচ্ছে উখা শব্দ থেকে স্ত্রী উপরে উখি। উখা মানে কি? আপনারা অনেকেই জানেন যে যেটাকে আমরা মধ্যাহ্ন বলি, সেটা পাঞ্জাব বা আরো উত্তরের দিকে গেলে সেটা খ হয়ে যায়। যেমন বর্ষাটা বর্ষা হয়ে যায়, শিষ্ট শীত হয়ে যায়। এটা তো উষা, এ তো আপনাদের ভাষা। এবং আমার মনে পড়ছে যে 1929 সালে লিথুয়ানিয়া থেকে একজন বিখ্যাত ব্যক্তি, জ্ঞানীগুণী ব্যক্তি, তিনি ভারতে এসেছিলেন এবং তার নাম ছিল অ্যান্ডার্স। তিনি প্রথমে বোম্বে যান, ওখানে তিনি পড়াশুনো করেন, তারপরে কলকাতায় আসেন। এখানেও এশিয়াটিক সোসাইটিতে তিনি গবেষণার কাজ করেন। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডিগ্রি উপাধিও দিয়েছে। এই ব্যক্তি সংস্কৃত ভাষার টানে লিথুয়ানিয়া থেকে চলে এলেন ভারতে। ওই যে তিনটে দেশের কথা বললাম, লিথুয়ানিয়া, এস্টোনিয়া, লাটভিয়া, ওই সমস্ত দেশে তাদের ভাষায় প্রচুর সংস্কৃত শব্দ আছে। অর্থাৎ আমাদের যেগুলো মূল, যে আমাদের পারিবারিক যে সম্পর্কগুলো এবং আমাদের যে দৈনন্দিন মূল যে কাজগুলো, এগুলো প্রায় সবই সংস্কৃত। তারপরে ধরুন ফিলিপিন্সে একসময় ওটা হিন্দুদের সাম্রাজ্য ছিল। এখন ওখানে 4জন হিন্দু রাজার মূর্তিতে তারা খুব সসম্মানে ম্যানিলাকে তারা প্রতিষ্ঠিত করে। ওখানে ফিলিপিনো ভাষাতেও দেখবেন প্রচুর সংস্কৃত শব্দ, কতগুলো শব্দ অবিকৃতভাবে ব্যবহার করা হয়। সেখান থেকে আপনি যদি সুবর্ণতে মানে বর্ণীয়তে আসেন, বর্ণীয়তে ওখানে ডায়াক একটা জাতি আছে, উপজাতি। যে ডায়াক উপজাতিরা যে ধর্মটা পালন করে তারা বলে আগম, অর্থাৎ একটা হিন্দু ধর্ম। তো ওখানেও তারা প্রচুর সংস্কৃত শব্দ ব্যবহার করে। তারপরে ইন্দোনেশিয়া, ইন্দোচীন অর্থাৎ কাম্বোডিয়া, লাওস, এদিকে ধরুন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। ইন্দোনেশিয়ার ভাষাকে বলে, ওরা বলে ভাষা। মালয়েশিয়ার ভাষাকে বলে ভাষা মালয়েশিয়া। ইন্দোনেশিয়ার ভাষায় এত সংস্কৃত শব্দ। ওরা ওদের যে জাতীয় বাণী, আমাদের যেমন রাষ্ট্রীয় বাণী হচ্ছে সত্যমেব জয়তে, ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় বাণী হচ্ছে বহুধা ভিন্নতি একা। আপনি যদি শ্রীলঙ্কায় যান, শ্রীলঙ্কায় দেখেছি ওখানে আমাদের তুলনায়, মানে বাংলা ভাষার তুলনায় অনেক বেশি তৎসম শব্দের ব্যবহার। আবার যেটাকে আমরা এখন বলি বস্তু ভাষা, পাঠানদের ভাষা, ওরা এখন নিজেদের বলেন পাখতুন। এই পাখতুন শব্দটা কিন্তু একটু বিকৃত হয়েছে। ওটা মূল শব্দ হচ্ছে পক্ষ, যেটা আমাদের উপনিষদে আছে। ওই ওদের যে বস্তু ভাষা বা আফগানিস্তানের দারি ভাষা, এর মধ্যে প্রচুর সংস্কৃত শব্দ। এই যে
ওরা যে দোস্ত ইত্যাদি বলে, এগুলো সবই হচ্ছে হস্ত শব্দের বিকৃত রূপ। আগে হস্ত চুম্বন করে বন্ধুত্ব বা আত্মীয়তা প্রকাশ করা হতো, সেই জন্য হাতটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। হস্ত থেকে হলো দস্তানা ইত্যাদি। এরকম ভাবে মধ্য এশিয়াতেও প্রচুর জায়গায় এরকম সংস্কৃতের এখনো বিভিন্ন শব্দ দেখা যায়, প্রচলিত আছে। জর্জিয়াতে এখনো 3টে বেদ আছে, রিক্সান এবং ওরা অথর্ববেদটা ওদের নেই। রাশিয়াতেও একটা গোষ্ঠী আছে যারা আবার নতুন করে নিজেদের জাহির করছেন। তাদের মধ্য বৈদিক সংস্কৃতি এবং সংস্কৃত ভাষা প্রচুর পরিমাণে দেখা যায়। অর্থাৎ সংস্কৃত একটা বিশ্বজনীনতা অর্জন করেছে এবং সেই ভাষায় আমাদের নিউ ব্যারাকপুরে রেখা দিচ্ছিলেন। আমাদের বাড়িতে একটা বার্ষিক অনুষ্ঠান হয় কালিদাস জয়ন্তী উপলক্ষে, সেখানে উনি কয়েকবার গেছেন এবং তার যে সংস্কৃত ভাষায় তিনি যে কত নিবন্ধিত ছিলেন সেটা সেখানে তার বক্তৃতা এবং প্রবন্ধগুলোর মধ্যে আমরা দেখতে পেয়েছি। এবং তার মধ্যে যে বিনয়, যে আন্তরিকতা, যে ভব্যতা, যেগুলো সংস্কৃতই তাকে দিয়েছিল, সেগুলো সত্যি মনে রাখা হয়। আজকে এই সন্ধ্যায় তার উদ্দেশ্যে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং তার সঙ্গে আর যারা এখানে আজকে যাদের স্মরণ করা হলো তাদেরও আমি আমার শ্রদ্ধা জানাই। আপনারা সবাই ভালো থাকবেন। সর্বে সুখীনাথ। আজকে এরকম ধরনের একটি সভা, এটা যে খুব জরুরি সেই কথাটা প্রথমে আমি বলবো। দুটো কারণে। একটি কারণ হচ্ছে রেখা মিত্রের যে নববারাকপুরে তার যে দান, সেই মহান দান কে স্মরণ করা হচ্ছে। বিশেষ করে সংস্কৃত ভাষার প্রতি তার যে প্রীতি, একটু আগে উনি আসল কথাটা বলে দিয়েছেন যে দেহ মন সমর্পণ পূর্বতে হয়ে গেছে ওই ভাষার দাম। আর সেই মানুষটা নববারাকপুর দাস স্কুল যেটা ওপারে, সেখানে দীর্ঘকাল কর্মজীবন কেটেছে। কিন্তু তার সঙ্গে আনুষঙ্গিক অনেক কিছু জড়িত ছিল, যেমন সাংস্কৃতিক পরিমণ্ডলে যখনই তাকে ডাকা হয়েছে তিনি এসেছেন। বিশেষ করে একটু আগে শুনলেন যে কালিদাস স্মরণ, কালিদাস জয়ন্তী বা কালিদাস স্মরণ আমরা প্রত্যেকবার বলি, এবার হয়েছে। সেখানে তারাকিশোর চক্রবর্তী মহাশয় ছিলেন ইংরেজি শিক্ষক, কিন্তু তিনি সংস্কৃতের অসাধারণ মূল্যায়ন। তার পিতৃতে পণ্ডিত মানুষ ছিলেন, তিনিও কম পণ্ডিত ছিলেন। তার বাড়িতে প্রথম আমাদের পরিকল্পনা হয় যে এই পয়লা আষাঢ় মেঘদূত রচনার যে বিশেষ স্মৃতি, সেটাকে কেন্দ্র করে আমরা কালিদাসের জন্ম পালন করব, স্মরণ সভা করব। সেই যে পরবর্তীকালে অধ্যাপক অরুণবংশীর বাড়িতে চলছে, এখনো দীর্ঘকাল ধরে চলছে, প্রায় 30 বছর হতে চলল। এইটার মাধ্যমে কালিদাস স্মরণ শুধু আমরা করি না, সংস্কৃত ভাষার চর্চা, প্রচার, প্রসার
এটা নিয়ে আমরা একটু কাজকর্ম করছি। মাঝে মাঝে প্রতিযোগিতা হয় ছাত্রছাত্রীদের মধ্যে, সেখানে গীতা ও উপনিষদের শ্লোক প্রতিযোগিতায় ছিল এবং আমরা কোনো কোনো সময় এই সমস্ত প্রতিযোগীদের অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দিয়ে থাকে। রেখাদি কথায় আসব। রেখাদি আমি এবারে একটা স্কুলে কাজ করেছি। 98 সালে আমার কর্মজীবন শেষ হয়েছে। আমি বাংলা ভাষা নিয়ে আমার পড়াবার বিষয় ছিল বাংলা ভাষা, কিন্তু সংস্কৃত আমাকে পড়াতে হয়েছে বিভিন্ন ক্লাসে, বিভিন্ন সময়। এবং তার পরবর্তীকালে আমি সংস্কৃতের চর্চাটা রেখেছি এবং এখন এটা প্রসারের জন্য আমার ছাত্র এবং এখন অধ্যাপক শম্ভু দে মহাশয় এখানে আছেন। সেই ছাত্রটিকে কেন্দ্র করে তারও উৎসব খুব বেশি। আমরা এই পরিমণ্ডল ঘুরে ঘুরেছি। সবচেয়ে বড় কথা, যেখানে পারিবারিক পরিচয় আমার ভালোভাবে ছিল। তার স্বামী, তার সঙ্গে আমার বিশেষ বন্ধুত্ব ছিল, অমন সুন্দর ব্যবহার, ভালো মানুষ। আমাদের সবার প্রতি কর্তব্যবোধ ছিল। তার ছেলেকে একটা ছবি এখানে আছে, আমাদের ছেলে চলে গেল অকালে। এই ছেলেকে যখন সে একেবারে ছোট, তখন তাকে দেখার সময় একটু পড়ানো করানো সব ভাগ আমাদের পরে তিনি গিয়েছিলেন। মানে রেখাদি এবং তার স্বামী দুজনেই গিয়েছিলেন। সেই সূত্রে ওই বাড়িতে যাতায়াত, এমনকি বাড়িতে গিয়েও আমি ছেলেটিকে একটুখানি বুঝিয়ে সুঝিয়ে ঠিকভাবে চলবার চেষ্টা করি। মাঝে মাঝে তার ওনার স্বামীর ভিতরে একটা উদ্বেগ ছিল, ছেলেটি কীভাবে বড় হবে, কীভাবে খুব চিন্তা করতে। সেগুলি মনে পড়ে। বাড়িতে একাধিক দিন গিয়েছি। মেয়ে সেও আমাদের ছাত্রী ছিল। তাদের কথা মানে প্রতিবেশী হিসেবে আমাদের অনেক স্মৃতি আমার মনের মধ্যে রয়েছে। অনেক দিনের ঘটনাও মনে আছে। তার কথা বুঝতে পারি সাময়িক সরকারি ওরকম ধরনের বিনয় আমি দেখি। এবং ভাষার প্রীতি, বিশেষ করে সংস্কৃত, বাংলা ভাষাতেও তার দখল ছিল। আমি অবাক হয়েছি যে কালিদাস সম্পর্কে বলতে গিয়ে এমন ধরনের কথা সাধারণ বইতে যেসব কথা লেখা আছে সেসব কথা না, আপন অনুভূতির কথা এমনভাবে তিনি প্রকাশ করেছেন বেশ কয়েক বছর যে আমার তো মানে অবাক হয়ে যেতাম যে এই মানুষ স্কুলে কেন পড়ে আছে। এর স্থান তো অধ্যাপনার ক্ষেত্রে, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়। অনর্গল বলে যেতেন এবং মহাকবি সম্পর্কে, কালিদাস সম্পর্কে বলতে গিয়ে একটা কথা বারবার উনি বলতেন, সেটা হচ্ছে আপনাকে ভালো লাগতো, সেটা হচ্ছে কালিদাসের মানবিকতা। কালিদাসের মানবিকতা যে চিরন্তন, এই কথাটা উনি এত জোর দিয়ে বলতেন এবং উদাহরণ দিয়ে দিয়ে দেখান। অভিজ্ঞান শকুন্তলার নাটক থেকে, বিভিন্ন রঘুবংশম থেকে, এসব থেকে দৃষ্টান্ত দিয়ে দিয়ে উনি দেখাতেন। এবং স্কুলে এখানে শেষ নয়, সেই মানবিকতাটা চিরন্তন বলেই আধুনিক যুগে উনি যখন ছিলেন সেই সময় কথা বলছেন, সেই যুগে উনি সেটা গ্রহণীয়। তার বাস্তব অভিজ্ঞতার সঙ্গে প্রমাণটাকে মিলিয়ে
এমন একটা জায়গায় আমাদের পৌঁছে দিয়েছেন যে আমাদের যেমন সংস্কৃতির প্রতি অনুরাগ বাড়ত, তেমনি ওই যে কবির কথা, কালিদাসের কথা, কাব্যের শ্রদ্ধা বাড়ত, উৎসাহ জেগে উঠত। এই কালিদাসকে তাকে পড়তে হবে, ছাত্রদের সেই জিনিসটা হতো। এবং মানুষকে গঠন করতে গেলে যেসব মানবিক গুণগুলো খুব আবশ্যক, সেগুলি এমন সুন্দরভাবে কালিদাস প্রয়োগ করেছেন, সেই দৃষ্টান্ত সম্বন্ধে সেগুলি আমার মনের মধ্যে উনি বারবার বলেছেন, এখনো সেগুলি একটু জেগে রয়েছে। এই কারণে আমি সংস্কৃতের মর্মে প্রবেশ করা, বাচন ভঙ্গি বড় চমৎকার ছিল, ভাষার উপরে দখল ছিল, বাংলায় প্রয়োগ করছে, কিন্তু বাংলা ভাষণের দরকার তার শব্দ প্রয়োগে বৈশিষ্ট্য এবং অনর্গল ঘুরে যাওয়া, মানে জ্ঞানের সাগর হলে যেটা হয় যে কথাগুলো অতি সহজ হয়ে যায় এবং একটা মর্মস্থলে গিয়ে সেটা পৌঁছে দেওয়ার একটা ক্ষমতা ভিতর থেকে আসতে, সেই গান স্মৃতিচারণ এখানে তো দীর্ঘভাবে কিছু করা যাবে না, যেটুকু আমার শ্রদ্ধা নিবেদন আমি করলাম এই শিক্ষিকার প্রতি, তার স্বামী সুন্দর, তার কর্মক্ষেত্রে তিনি প্রতিষ্ঠিত ছিলেন, তিনিও সামাজিক কর্তব্য পালন করেছেন, আমাদের বন্ধুজন হিসেবে অনেক সময় অনেক উপকার করেছেন এবং তার সন্তান থেকেও আমাদের ছাত্র ছিল, একটু মাঝে মাঝে দুষ্টুমি করতো, শাসন করতে হতো, সেসব স্মৃতিও আমার মনের মধ্যে আছে। যাই হোক, আর মেয়েটি স্বাভাবিক সেবা সব ছিল, সুসন্তান বলা যেতে পারে। এই ছেড়ে যাওয়ার দুঃখ এখানে মা বা অন্যান্য পারিবারিক গুরুজনদের আমার ঠিক একেবারে সাক্ষাৎ পরিচয় ছিল না, তারা শুনেছি। এদের পরিবার মধ্যে পরিবারের সকলকে আমার বিশেষ করে শ্রদ্ধা নিবেদন করে আরেকটি কথা নিবেদন করে আমরা শেষ করব। সিটির জ্ঞানী পত্রিকার সূচনা হল, পত্রিকা প্রকাশ করা খুব সহজ, কথায় কথায় বন্ধুবান্ধব সবাই মিলেই পত্রিকা প্রকাশিত হয়ে যাচ্ছে, কিন্তু সেই যে কবছর থাকবে, সেই থাকাটা টিকিয়ে রাখাটা একটা কঠিন দায়িত্ব। গৌরীর ভিতরে অনেক সাংগঠনিক দিক আছে, গৌরীকে আমরা জানি যে এই সাংগঠনিক দিক থেকে অনেকে যেমন তৈরি করছে, ছাত্রছাত্রীদের তৈরি করছে, এরকম সাহিত্য ক্ষেত্রেও ওর কর্মক্ষমতা আমার বিশ্বাস যে পত্রিকাকে দীর্ঘকাল বাঁচিয়ে রাখবে এবং লেখা সংগ্রহ করতে হবে, নবীনভাবে সুযোগ দিতে হবে। এবং এই সময় আমার অনুরোধ হচ্ছে এই পত্রিকাকে ঘিরে কিছু কিছু সংস্কৃতের চর্চা হোক, সংস্কৃত ভাষার উপরে কিছু কিছু লেখা, সংস্কৃতের প্রচার প্রসার, সংস্কৃতের যেসব জ্ঞানের যেসব কাব্যের বিশাল সাগর, তার থেকে কিছু কিছু মানে সেটা প্রবন্ধ আকারে হতে পারে, সেটা অন্যভাবেও হতে পারে, কবিতা হতে পারে। বিশেষ করে এই যে করলে এবং সংস্কৃত ভাষার প্রচার প্রসারের জন্য একটু যদি ভাষাভাষী একটু চেষ্টা করে সামান্যভাবে দু একটি লেখা যদি আমাদের পক্ষে মাঝে মাঝে থাকে সংস্কৃত প্রসারে, তাহলে সেটা আরেকটা বড় কাজ হয়। এই কথা বলে আমাকে সভাপতি করতে চাইলে আমি বললাম যে পত্রিকার সভাপতি পদ দিল না, বয়স অনেক হয়ে গেছে, একটু উপদেষ্টা রাখতে হবে। তা আমি পত্রিকা বুঝে দেখছি যে প্রধান উপদেষ্টা এবং অনুষ্ঠান সূচিত দেখি প্রধান উপদেষ্টা, প্রধান হওয়ার যোগ্যতা আমার নেই, আমি উপদেষ্টাই। যা হোক, পত্রিকার মঙ্গল কামনা করবো, আর যাদের
স্মরণ করা হবে, তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে জয়যাত্রা অব্যাহত থাকুক এই ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আমার শুভ সন্ধ্যা। আজকে উপস্থিত সমস্ত গুণীজনদের আমার প্রণাম জানাই এবং শ্রীমতী রেখা মিত্র ও অন্যান্য গুণীজনের স্মৃতিতে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। আর বিশেষভাবে দৌড়িদির স্নেহ ভালোবাসার উল্লেখ না করে পারছি না, কারণ আমরা এমনি নীতি বন্ধু হিসেবে দৌড়িদিকে সবসময় সাথে পাই। হয়তো সামান্য কোনো কাজে লেগেছি কখনো, উনি আমাকে ওনার এমন মহার্ঘ পত্রিকার সহ সম্পাদিকা নির্বাচন করেছেন। আমি জানি না আমি তার যোগ্য কিনা, তবে আমি চেষ্টা করবো প্রকৃতির পাশে থাকার, প্রকৃতির সাথে থাকার এবং ওনার পত্রিকা একদিকে চলে স্মৃতি খেয়াতে আমার নিজের একটি কবিতা প্রকাশ পেয়েছে। আমি আজকে সেই কবিতাটাই পড়ে শোনাচ্ছি আপনাদের কাছে। কবিতার নাম হচ্ছে আকাঙ্ক্ষা। মনে আছে একদিন আগুনের কাছে তোমাকে চেয়েছি, মন্দিরে, গির্জায়, যাত্রার পথে, কোনো মসজিদের দিকে তাকিয়ে প্রার্থনায় তোমাকেই চেয়েছি। সাগরের জলে পাড় দিয়েও একলা আমি তোমাকে পাশে চেয়েছি। পাহাড়ের কাছেও একই আর্জি জানিয়েছি। আর এভাবেই তোমাকে চাইতে চাইতে কখন দেখি আমি তুমি হয়ে গেছি। বড্ড কেজো আর দুঃখ, দিদি বিরক্ত, তোমার আমার যাত্রাপথটা সেই আলাদাই রয়ে গেল। অনেকের থেকে তোমায় একটু একটু করে কেড়ে নিয়ে পাওয়ার প্রত্যাশাগুলো বুকের মধ্যে শুকিয়ে যাওয়া পলাশ হয়ে রয়ে গেছে। এক জীবনে সব পাওয়া হয় না জানি, একটু পাওয়া যায় না। হে আমার অপূর্ণ প্রেম, তোমাকে বলছি। হে আমার অনন্ত অপেক্ষা, তোমাকে বলছি। আর আমার প্রার্থনা পূরণে ব্যর্থ নদী, সাগর, পাহাড় সবাইকে বলছি, ভালোবাসা বড় পবিত্র। এত ছোট ছোট সম্পর্কের বাঁধনে তাকে বাঁধা যায় না। সেই সুতোগুলো কেটে একবার আমি তোমার কপাল স্পর্শ করবো, শুধু একবার বুকের মধ্যে মিশিয়ে নেব তোমার ঝুঁকে থাকা মাথা, ঘুমে ভরা ক্লান্ত চোখগুলো। একবার শুধু একবার অকর্থ পান করে নেব তোমার হৃদয় নিংড়ানো ভালোবাসাটুকু। একবার দেবে আমার এই তো